স্ক্রিনে আপনি বেশ কয়েকটা ছবি হয়তো দেখছেন, যেখানে একটা ছবি আপনাকে অনেক বেশি নজর কাড়বে। রোহিত শর্মা নিজের চোখটা বুজে আছেন এবং যেখানে কোহলি গিয়ে একটু সহানুভূতি কিংবা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মানে বোঝানো হচ্ছে যে ওই ছবিটা দেখে যেটা খালি চোখে মনে হচ্ছে, রোহিত শর্মা হয়তো ফাইনালে ওঠার পর একটু কান্না ভেঙে পড়েছিলেন, কারণ খুশির কান্না এটা আসলে। তখন কোহলি যখন ড্রেসিং রুমে ঢুকছিলেন তখন তাকে যতটা সম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। এরকম একটা ছবি, প্রায় কাছাকাছি ছবি, গত যখন 2022 টি-20 বিশ্বকাপ হয়েছিল সেই সেমিফাইনালে অ্যাডিলেটে, তখন আপনি একটা ছবি দেখেছিলেন। এই ছবিটা তো স্ক্রিনে এখন দেখছেন যে রোহিত শর্মা কান্না করছেন এবং আজও কান্না করছেন। 2 বছরের ব্যবধানে যে দুটো কান্না, সেই দুটো কান্নার মাঝে বড় একটা ফারাক আছে। প্রথম যে মানে ওই সময় যে কান্নাটা করছিলেন, সেখানে সেই ম্যাচটাতে অ্যাডিলেটের সেই সেমিফাইনাল, ভারত বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া একটা দুজনের হাফ সেঞ্চুরি ছিল। সেই হাফ সেঞ্চুরির পরে 168 রানে একটা পুঁজি করেছিল। সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং জস বাটলারের তাণ্ডবে 10 উইকেট একটা বড় জয় পেয়েছিল। সেই একেবারে উড়ে গিয়েছিল ভারত সেই সেমিফাইনাল থেকে। তারপরে হতাশায় রোহিত শর্মা কান্না করছিলেন। এবং আজকে যখন খেলাটা হচ্ছিল, এই ম্যাচটা আসলে ভারতের জন্য একটা প্রতিশোধের ম্যাচ ছিল। কারণ আপনি যখন 10 উইকেটে একটা দলের বিপক্ষে হারবেন এবং আপনি যখন একটা টুর্নামেন্টের বা একটা ওয়ার্ল্ড ক্রিকেটের একটা টপ সাইড আপনার কাছে 10 উইকেটে হারা, সেমিফাইনাল থেকে বাদ পড়া, এটা অবশ্যই সবসময় হতাশা। এই কারণে আসলে এই ম্যাচটা তাদের জন্য প্রতিশোধের ছিল এবং সেই প্রতিশোধটা নেওয়ার জন্য যে ধরনের ক্রিকেট খেলতে হতো তার পুরোটা একেবারে 100তে 100 করেছে। আপনি যদি ব্যাটে বলে হিসেব করেন, সেখানে পুরো দমে ভারত একদম আউটপ্লেড করে দিয়েছে, স্রেফ উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ম্যাচ শেষে যখন জস বাটলার কথা বলছিলেন, তখন তিনিও এটা স্বীকার করছিলেন যে ইন্ডিয়া তাদের চেয়ে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং তাদেরকে একেবারে আউটপ্লেড করে দিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া আসলে কোথায় ম্যাচটা জিতে গেল। আপনি জানেন যে গায়ানার উইকেটে, যেহেতু গায়ানাতে বৃষ্টি হচ্ছিল, এই ম্যাচের সময় বৃষ্টি হয়েছে, উইকেটটা একটু স্লো হবে। যেহেতু বৃষ্টি যখন হবে তখন উইকেটটা এমনি নর্মালি স্লো হবে, পেসার হয়তো একটু অ্যাডভান্টেজ পাবে। কিন্তু গায়ানার যেটা আসলে ঐতিহ্য, বা গায়ানাতে আসলে উইকেটটা যেমন হয়ে থাকে সবসময় একটু লো বাউন্সার হয়ে থাকে, যেখানে একটু নিচু হয়, একটু স্লো হয়, মানে খুব বেশি রান হয় সেটা বলার সুযোগ নেই। কারণ এর আগে যখন একটা পার স্কোর যেটা বলা হয়, খুব সম্ভবত 148 কিংবা সর্বোচ্চ স্কোর 148, এরকম একটা স্কোর, মানে 150 রান করলে আপনি আসলে এখানে জিততে পারবেন, এটা একটা মোটামুটি নিশ্চিত পরিস্থিতি। যেখানে কিনা ইন্ডিয়া 171 রান করে। আপনি যদি প্রথম ইনিংসের ব্যাটিংটা দেখেন ইন্ডিয়ার, যেখানে কোহলি এবং রোহিত শর্মার বিপক্ষে খুব ভালো শুরু করেছিলেন রিস্টপলি এবং জফরা আর্চার, এবং তারপরে যখন কোহলি আউট হয়ে গেলেন তখন কিন্তু বল একেবারে নিচু হতে শুরু করে, লো স্কোরিং হতে শুরু করে, মানে লো হতে শুরু করে। সূর্যকুমার কিংবা হচ্ছে ঋষভ পান্ত, রোহিত শর্মা, তাদের খেল থেকে একটু বিপাকে পড়তে শুরু। যখন উইকেটটা এমন আচরণ করছিল, তখনই কিন্তু একটা ব্যাপার মাথায় কাজ করছিল যে ইন্ডিয়া এই ধরনের উইকেটগুলোতে খেলে সবসময় অভ্যস্ত, এবং এই উইকেটে যখন আপনি খেলবেন তখন ইন্ডিয়ার অ্যাডভান্টেজটা সবসময় বেশি থাকে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এবং এই উইকেটে আপনাকে যদি জিততে হয়, ব্যাটিংয়ে ভালো করার মানে বিকল্প নেই, কারণ আপনি এই ধরনের উইকেটে বোলাররা অ্যাডভান্টেজ পাবে, বোলাররা ভালো বল করবে, এটা একেবারে অনুমিত। কিন্তু পাওয়ার প্লেতে যখন ইন্ডিয়া 2টো উইকেট পড়ে গেল, তারপরে একটা চ্যালেঞ্জের সামনে ছিল। এর মাঝে আবার বৃষ্টি হয়, আরও একবার উইকেটটা মানে একটু স্লো হবে, এটা আপনি খুব ভালোভাবে ভেবে নিয়েছিলেন। 8 ওভার পর যখন খেলাটা শুরু হলো, তখন কিন্তু খেলার মোড়টা একেবারে ঘুরিয়ে দিলেন রোহিত শর্মা এবং হচ্ছে সূর্যকুমার যাদব। এবং তারা দুজনে ওই সময় বলতে তাদের দুজনের যে একটা জুটি ছিল, সেই জুটিতে 73 রান তুলেছে, এবং এই জুটিটাই শেষ পর্যন্ত ইন্ডিয়াকে আমার কাছে মনে হয় যে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। তারা যখন রোহিত শর্মা 57 রান করে আউট হয়ে গেলেন, সূর্যকুমার 47 রান করে আউট হয়ে গেলেন, তারা দুজন আউট হওয়ার পরে হার্দিক পান্ডিয়ার একটা দায়িত্ব ছিল যেন ওই রানটা তুলনামূলকভাবে যে পার স্কোরটা 148, সেটার উপরে যেন যায়। হার্দিক পান্ডিয়া সেই সময় 13 বলে 23 রানে একটা ইনিংস খেললেন। রোহিত শর্মা যখন রবীন্দ্র জাদেজা যখন ব্যাটিং করছেন তখন 9 বলে 17 রান করলেন, এবং আকসার প্যাটেল খুব সম্ভবত 10 রান করেছিলেন। এই তাদের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 171 রানের একটা বড় পুঁজি পায় ইন্ডিয়া। এবং যেটা বলছিলাম যে এখানে আপনি 150 রান করলে আপনি ম্যাচ জিতে যেতে পারেন, যেটা ম্যাচ শেষে জস বাটলার বলছিলেন যে এই উইকেটে 145 এবং 150 রানের মাঝে ইন্ডিয়াকে আটকানো উচিত ছিল তাদের। আর যেখানে শেষ দিকে এসে 3 ওভারে খুব সম্ভবত তারা 39 রান তুলেছে, এবং ওই 3টা ওভারই তাদের আসলে পার্থক্য করে দিয়েছে। এবং 171 রানের
যখন আপনি টার্গেটে ব্যাটিং করতে নামবেন আপনাকে টপ অর্ডার থেকে সবসময় ভালো খেলতে হবে এবং আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে দুই ওপেনার যেন আপনাকে ভালো শুরু এনে দেয়। প্রথম 3 ওভারে কিন্তু তারা সেই শুরুটা পেয়েছিল। প্রথম 3 ওভারে জসপ্রীত বুমরা এবং আরশদীপ সিং যেভাবে বোলিং করছিলেন এবং তাদের দুজনের বিপক্ষে 3 ওভারে 26 রান এনেছিল ভারত। এবং আপনি যে ধরনের শুরু চান 172 রান চেস করতে গেলে আপনাকে যে ধরনের শুরু করতে হবে সেটাই তারা করেছিল, কিন্তু তারপরে আসলে খেলার মোড়টা ঘুরে যায়। কারণ আপনি দেখেন প্রথম ইনিংসে যদি আপনার মনে থাকে যে লিয়াম লিভিংস্টোন এবং আদিল রশিদ যখন বোলিং করছেন তারা দুজনে 8 ওভার মিলে 49 রান দিয়েছিলেন, অর্থাৎ প্রতি ওভারে তারা 6-এর একটু বেশি রান দিয়েছিলেন এবং একটা উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছিল যে তারা স্পিনারদের একটা বড় আধিপত্য থাকবে এবং যেহেতু ভারতের 3 জন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব, যারা কিনা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে যে কোনো উইকেটে ভয়ঙ্কর হতে পারে, সেই সঙ্গে যখন উইকেটে যখন বাড়তে একটা অ্যাডভান্টেজ থাকবে, উইকেট যখন স্লো হবে, লো হবে, উইকেটের টার্ন থাকবে, তখন তো অবভিয়াসলি তারা আসলে ট্রাম কাটা হবে এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচে হয়েছে। আপনি যদি দেখেন খুব সম্ভবত চতুর্থ ওভারে অক্ষর প্যাটেল বোলিং এলেন, এসেই প্রথম বলে জস বাটলারকে আউট করে দিলেন, একটু রিভার্স সুইপ করার চেষ্টা করলেন। ওই সময় আপনি আসলে স্পিনারদের যখন উইকেটটা যখন কঠিন হয়, স্পিনারদের বিপক্ষে আপনাদের একটা নর্মাল একটা প্ল্যান থাকে, হয় আপনি রিভার্স সুইপ করবেন নয়তো স্লক সুইপ করবেন বা সুইপ করবেন যেটাকে আসলে বলে। এটি আসলে প্রথম বলে করতে যাওয়াটা হয়তো বোকাপিটা ছিল, কারণ আপনি যদি একটা দুটো বল দেখে নিতেন তখন হয়তো আপনার জন্য খেলাটা সহজ হতো। আপনি যদি বুঝতে পারতেন যে কোন লেন্থে বোলিং করছে, কী ধরনের বোলিং করছে, কী পেস ভেরিয়েশন দিচ্ছে, সেটা বাটলারের জন্য একটু ভালো হতো। কিন্তু প্রথম বলে তিনি রিভার্স সুইপ করতে গেলেন এবং আউট হয়ে গেলেন। তারপরে থেকে কিন্তু খেলার মোড়টা একেবারে ঘুরে যেতে চাইল। বুমরা এসে ফিল সলকে ফেরালেন, তারপর আস্তে আস্তে যারা আসছিলেন মঈন আলী, জনি বেয়ারস্টো, তাদেরকে অক্ষর প্যাটেল এবং তারপরে যখন কুলদীপ যাদবকে নিয়ে আসা হলো, কুলদীপ যাদব এই টুর্নামেন্টে ভারতের হয়ে একেবারে টপ পারফর্মার এবং যে কয়টা ম্যাচে খেলেছেন, খুব সম্ভবত প্রথম একটা যে ম্যাচটা খেলেছিলেন তিনি নিজের প্রথম ম্যাচ, সেই ম্যাচটা তিনি পারফর্ম করতে পারছিলেন না। তারপরে যে কয়টা ম্যাচ খেলেছেন প্রত্যেকটা ম্যাচেই, অস্ট্রেলিয়ার কথা বলুন, বাংলাদেশের সাথে কথা বলুন, আফগানিস্তানের সাথে কথা বলুন, প্রত্যেকটা ম্যাচেই হ্যান্ডি ছিলেন এবং পারফর্ম করেছেন, ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছেন। তার যে কাজটা ছিল রান আটকানো, উইকেট নেওয়া, 3টা উইকেট নিয়েছেন, রান আটকিয়েছেন এবং একেবারে সোনায় সোহাগা ব্যাপার মতো দুজন স্পিনার মিলে 6 উইকেট নিয়েছেন, বুমরা 2টো উইকেট নিয়েছেন। 8 উইকেট যখন আপনার এই 3 বোলার নিয়ে দেবে তখন আপনার ম্যাচ জিতে খুব বেশি কিছু করার প্রয়োজন ছিল না। এই ধরনের উইকেটে আপনাকে একটু ধৈর্য ধরতে হতো, যেহেতু ইংল্যান্ডকে আসলে 172 রান করতে হতো, সেখানে ধৈর্য ধরাটা আসলে অনেকটা কঠিন। এই কারণে আসলে তারা একটু চার্জ করতে গেছে এবং শেষ পর্যন্ত উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। যেটা বলছিলাম যে শুরুতে ইংল্যান্ডের জন্য যেমন একটা ভালো ম্যাচ খেলার সুযোগ ছিল এবং ভারতের কাছে কিন্তু সেটা প্রতিশোধের ম্যাচ ছিল। একেবারে এই টুর্নামেন্টে মনে হয় যে ভারত নিজেদের প্রতিশোধের যে ব্যাপারগুলো আছে এটা একেবারে 16 কলা পূর্ণ করছে। আপনার যদি মনে থাকার কথা, সুপার 8-এ তাদের একটা ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচটাও তারা জিতে নেয় এবং তাদের সাথে প্রতিশোধের ব্যাপারটা ছিল 23 ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তারা ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে মানে ফিয়ারলেস ক্রিকেট খেলেছে, দারুণ ক্রিকেট খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল এবং তাদের কাছে প্রতিশোধ নিয়ে তাদেরকে বিদায় করে মানে অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারত সেমিফাইনালে এসেছিল এবং সেমিফাইনালে এসে তাদের আরেকটা প্রতিপক্ষ যাদের বিপক্ষে তাদের আসলে প্রতিশোধের একটা ব্যাপার ছিল, যেটা বলছিলাম যে 2022 টি20 বিশ্বকাপের কথা, একেবারে প্রতিশোধের 16 কলা এবং দুটো বড় শক্তিশালী দলকে প্রতিপক্ষকে তারা উড়িয়ে দিয়েছে, স্রেফ উড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত এখন তারা ফাইনালে উঠে গেছে। 2007 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, আরও একবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অনেক দিন ধরে তারা শিরোপা জিতছে না, আইসিসি টুর্নামেন্টে শিরোপা জিততে পারছে না। সবশেষ 2013 সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, টি20 বিশ্বকাপ জিতেছিল সেই 7 সালে এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল তারা 2011 সালে। অর্থাৎ অনেক দিন ধরে ভারতের মাটিতে বা ভারতের ঘরে শিরোপা যায় না, ট্রফি যায় না। এইবার একটা বড় সুযোগ, তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। যদি বারবাডোজে তারা যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে, যে ধরনের ক্রিকেটটা তারা এই পুরো টুর্নামেন্টে খেলছে, যে ধরনের মানে প্রতিপক্ষের বিপক্ষে তারা বিবেচনায় এক একবার এক এক ধরনের ক্রিকেট খেলছে বা এক একজন ভালোভাবে পারফর্ম করছে, সেইটা যদি তারা কন্টিনিউ করতে পারে খুব সম্ভব তারা এই বিশ্বকাপটা জিততে পারে। এবং এই বিশ্বকাপ যদি তারা জিততে না পারে তাহলে আসলে তাদের কপালে খুব সম্ভবত আগামী কয়েক বছরও ট্রফি নেই, কারণ ভারতের জন্য এইটাই ট্রফি জেতার সবচেয়ে সেরা সময়। কারণ আপনার প্রতিপক্ষ হিসেবে আপনি ইংল্যান্ডকে পাচ্ছেন না, অস্ট্রেলিয়াকে পাচ্ছেন না, যারা কিনা যখন এই টুর্নামেন্টগুলো ফাইনালে যায় তখন সবসময় তারা শিরোপার দাবিতে শিরোপা জেতে। আফ্রিকা যদি নিজেদের মানে অনেক দিন পর 7টা সেমিফাইনালে খেলার পর ফাইনালে গেছে, তারাও নিশ্চিতভাবেই চাইবে, কিন্তু আপনি যদি দুটো দল কম্পেয়ার করেন সেক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে হয়তো ভারত, যদিও দুইটা দলে আনবিটেন এখন পর্যন্ত। এই দুইটা দলের পার্থক্য নিয়ে
অবশ্যই আমরা নতুন যখন ভিডিও বানাবো ফাইনাল যেহেতু 29 তারিখে হবে, তার আগে অবশ্যই আপনাদের আমরা এই দুই দলের পার্থক্য নিয়ে বা কোন দল এগিয়ে থাকবে, কোথায় এগিয়ে থাকবে, কার শক্তিমত্তা কোথায় বা কার দুর্বলতা কোথায়, এইগুলো নিয়ে তো অবশ্যই আমরা একটা ভিডিও বানাবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথে থাকুন।